পশ্চিম আফ্রিকায় এমন একটি দেশ আছে যেখানে প্রতি ৩ জনের মধ্যে একজন বাসিন্দা বিশ্বাস করে যে মৃতদের আত্মা জীবিতদের নিয়ন্ত্রণ করে। জাদুকররা মন্ত্র দিয়ে ক্যান্সার নিরাময় করে এবং অভিশাপ বাস্তবে মানুষের মৃত্যু ঘটায়। ঘানা ও বেনিনের মাঝে অবস্থিত টোগো দেশটি আয়তনে মস্কো অঞ্চলের সমান, যেখানে ভুডু শুধু পর্যটকদের আকর্ষণই নয় বরং সরকার কর্তৃক স্বীকৃত একটি সরকারি ধর্ম। সেখানে জাদুবিদ্যা নিষিদ্ধ করার কোনো আইন নেই, কারণ ৯০ লক্ষ বাসিন্দার অর্ধেকেরও বেশি যে কোনো সমস্যার সমাধানে নিয়মিত পুরোহিতদের কাছে সাহায্য চায়। রাজধানী লোমেতে বিশেষ বাজার রয়েছে যেখানে জাদুবিদ্যার আচার অনুষ্ঠানের জন্য বানরের খুলি, শুকনো সাপচিতা বাঘের হাড় এবং মানুষের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ প্রকাশ্যে বিক্রি করা হয়। লোমের আকোদেসেওয়া বাজারটি পশ্চিম আফ্রিকার জাদু উপকরণের বৃহত্তম বাজার। কয়েক ডজন দেশ থেকে জাদুকররা এখানে বিশেষ উপকরণ কিনতে আসেন। চিতাবাঘ ও কুমিরের খুলি, শুকনো বানরের মাথা, শিকারী প্রাণীর নকশাপের চামড়া, এমনকি মানুষের কঙ্কালের অংশ দোকানগুলোতে খোলাখুলিভাবে সাজিয়ে রাখা হয়। বিক্রেতাদের দাবি প্রতিটি জিনিসেরই বিশেষ ক্ষমতা রয়েছে। কুমিরের হাড় মানুষের উপর ক্ষমতা, দেহসাপের খুলি শত্রুদের থেকে রক্ষা করে এবং গাছের ছাই অর্থ আকর্ষণ করে। পর্যটকদের এখানে আসতে কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়। বিক্রেতারা বিশ্বাস করেন যে অবিশ্বাসীদের উপস্থিতি জিনিসপত্রের জাদুকরী শক্তি দুর্বল করে দেয়, আত্মাদের ক্রুদ্ধ করে এবং পুরো বাজারের উপর অভিশাপ ডেকে আনতে পারে। ১৬ থেকে ১৯ শতাব্দী পর্যন্ত টোগোর উপকূল ছিল আফ্রিকার দাস ব্যবসার অন্যতম প্রধান কেন্দ্র, যেখানে ২০ লক্ষেরও বেশি মানুষকে জোরপূর্বক নিয়ে আসা হয়েছিল। ইউরোপীয় ব্যবসায়ীরা এই অঞ্চলকে দাস উপকূল বলত, কারণ স্থানীয় শাসকেরা যুদ্ধরত উপজাতিদের মধ্য থেকে বন্দীদের পর্তুগিজ, ফরাসি এবং ডাচদের কাছে সক্রিয়ভাবে বিক্রি করত। উপকূলীয় শহর আনে হতে জাহাজে তোলার আগে মানুষদের আটকে রাখার সেই ভূগর্ভস্থ কক্ষগুলো এখনও দাঁড়িয়ে আছে, যেখানে ৩০ জনকে পাশাপাশি শিকল দিয়ে বেঁধে রাখা হতো। আনুষ্ঠানিকভাবে দাস ব্যবসার অবসান ঘটেছিল কেবল ১৯ শতাব্দীর মাঝামাঝি সময়ে, কিন্তু এর পরিণতি আজও অনুভূত হয়, কারণ বিভিন্ন জাতিগোষ্ঠী দীর্ঘদিনের ক্ষোভ নিয়ে একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত। ১৮৮৪ সালে জার্মান কর্মকর্তা গুস্তাভো নাকটিগাল স্থানীয় নেতাদের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন এবং টোগোকে একটি জার্মান সংরক্ষিত অঞ্চল হিসেবে ঘোষণা করেন। ৩০ বছরেরও বেশি সময় ধরে জার্মানরা রেলপথ, একটি বন্দর, স্কুল এবং হাসপাতাল নির্মাণ করে এই ক্ষুদ্র ভূখণ্ডটিকে একটি আদর্শ উপনিবেশে পরিণত করেছিল, যা নিয়ে তারা ফ্রান্স ও ব্রিটেনের কাছে গর্ব করত। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি পরাজিত হয় এবং বিজয়ীরা যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে টোগোকে নিজেদের মধ্যে ভাগ করে নেয়। ফ্রান্স পূর্বাংশ এবং ব্রিটেন পশ্চিমাংশ গ্রহণ করে। ফরাসি অংশটি আজকের টোগোতে পরিণত হয় আর ব্রিটিশ অংশটি ঘানার সাথে যুক্ত হয়, যা ইউএ জনগোষ্ঠীকে দুটি দেশে বিভক্ত করে এবং কয়েক দশক ধরে একে অপরের সাথে দেখা না হওয়া পরিবারগুলোকে বিচ্ছিন্ন করে দেয়। ১৯৬৭ সালে সেনা কর্মকর্তা গ্নাসিংবে ইয়াদেমা একটি রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করেন। ইয়াদেমা ৩৮ বছর শাসন করেন। তিনি নিজের দল ছাড়া অন্য সব রাজনৈতিক দল নিষিদ্ধ করেন, বিরোধী নেতাদের হত্যা করেন এবং রাজকোষ থেকে শত শত কোটি ডলার সুইস অ্যাকাউন্টে পাচার করেন। ২০০৫ সালে এই স্বৈরশাসকের মৃত্যুর পর সেনাবাহিনী অবিলম্বে তার পুত্র ফাউরে গ্নাসিংবেকে রাষ্ট্রপতি ঘোষণা করে, যা ছিল সংবিধানের চরম লঙ্ঘন এবং নির্বাচনের ফলাফলকে উপেক্ষা। ফাউরে গ্নাসিংবে এখন ২০ বছর ধরে শাসন করছেন এবং টোগোকে একটি পারিবারিক ব্যবসায় পরিণত করেছেন, যেখানে সমস্ত ক্ষমতা, তেল, বন্দর এবং ফসফেট খনি একটিমাত্র গোষ্ঠীর মালিকানাধীন। টোগোর আয়তন মাত্র ৫৭,০০০ বর্গ কিলোমিটার, যা মস্কো অঞ্চলের চেয়েও ছোট, কিন্তু এই ক্ষুদ্র ভূখণ্ডে বাস করে ৯০ লক্ষ মানুষ। দেশটি উত্তর থেকে দক্ষিণে ৬০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এর সবচেয়ে সংকীর্ণ অংশে এটি মাত্র ৫০ কিলোমিটার চওড়া। এই দূরত্ব একদিনে পায়ে হেঁটে অতিক্রম করা যায়। এই ক্ষুদ্র ভূখণ্ডে ৪২টি ভিন্ন জাতিগোষ্ঠীর বাস, যাদের প্রত্যেকের নিজস্ব ভাষা, ঐতিহ্য, ধর্ম এবং প্রাচীন উপজাতীয় রীতিনীতি রয়েছে। দক্ষিণের ইউএ জনগোষ্ঠী উপকূল বরাবর মাছ ধরে ও ব্যবসা করে, অন্যদিকে উত্তরের কাবরে জনগোষ্ঠী সাভানায় গবাদি পশু চড়ায়। এই জনগোষ্ঠীগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে সম্পদের জন্য যুদ্ধ করে আসছে এবং একে অপরকে ঘৃণা করে।
টোগো বিশ্বের 20টি দরিদ্রতম দেশের মধ্যে অন্যতম। এখানকার গড়পড়তা মানুষ দিনে $2-এরও কম আয় করে এবং বিদ্যুৎবিহীন মাটির কুঁড়ে ঘরে বাস করে। মানুষের গড় আয়ু 61 বছর এবং ম্যালেরিয়া, যক্ষ্মা ও আমাশয়ে মানুষ দলে দলে মারা যায়, যেগুলোর চিকিৎসা সাধারণ অ্যান্টিবায়োটিক দিয়ে 1 সপ্তাহের মধ্যেই করা হয়। জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ নিরক্ষর, কারণ এখানে স্কুলের মারাত্মক অভাব রয়েছে এবং যে কয়েকটি স্কুল আছে সেগুলোতে এমন ফি নেওয়া হয় যা পরিবারগুলোর পক্ষে বহন করা সম্ভব নয়। গ্রামাঞ্চলে বিশুদ্ধ পানি বা পয় নিষ্কাশন ব্যবস্থা নেই। শিশুরা পরজীবী আক্রান্ত দূষিত নদীর পানি পান করে এবং সারা বছর কলেরা, আমাশয় ও হ্যাপাটাইটিসে ভোগে। প্রতি বছর ইউরোপ ও আমেরিকা থেকে শত শত কন্টেইনার ভর্তি ইলেকট্রনিক বর্জ্য, ভাঙা কম্পিউটার, ফোন, রেফ্রিজারেটর এবং টেলিভিশন লোমে বন্দরে এসে পৌঁছায়। আনুষ্ঠানিকভাবে পশ্চিমা কোম্পানিগুলো একে মানবিক সহায়তা বলে, কিন্তু বাস্তবেই সরঞ্জামগুলোর 90%ই অকেজো এবং সরাসরি বিষাক্ত খোলা আবর্জনার স্তূপে চলে যায়। স্থানীয় বাসিন্দারা খালি হাতে ইলেকট্রনিক্স সামগ্রীগুলো খুলে ফেলে তামা বের করার জন্য প্লাস্টিকের সার্কিট বোর্ড পোড়ায় এবং সীসা পারদ ও ডাইঅক্সিনযুক্ত বিষাক্ত কালো ধোঁয়া নিঃশ্বাসের সাথে গ্রহণ করে। এই আবর্জনার স্তূপগুলোর চারপাশের মাটি আগামী শত শত বছর ধরে ভারী ধাতু দ্বারা দূষিত থাকে এবং শিশুরা ব্যাটারি ও মাইক্রোচিপের মধ্যে খেলা করে, যার ফলে তাদের দীর্ঘস্থায়ী রক্তের রোগ এবং ফুসফুসের ক্যান্সার হয়। টোগোতে 5 থেকে 14 বছর বয়সী প্রতি 3 জন শিশুর মধ্যে একজন কাজ করে। দেশ জুড়ে প্রায় 5 লক্ষ শিশু স্কুলে যাওয়ার পরিবর্তে বস্তা বহন করতে এবং মাটি খুঁড়তে বাধ্য হয়। শিশুরা প্রখর রোদের নিচে পাথর খাদে কঠোর পরিশ্রম করে, বাজারে 50 কিলোগ্রামের বস্তা বহন করে এবং এক বাটি ভাতের জন্য কোকো বাগানে দিনে 14 ঘন্টা কাজ করে। হাজার হাজার শিশুকে তাদের বাবা মা পাচারকারীদের কাছে দাসত্বে বিক্রি করে দেয়, যারা তাদের $30 থেকে $50 প্রতিবেশী দেশগুলোতে নিয়ে যায়, কারণ তাদের পরিবারের পক্ষে তাদের খাওয়ানো সম্ভব হয় না। সরকার শিশু শ্রমের বিরুদ্ধে সদিচ্ছা প্রণোদিত আইন পাশ করেছে, কিন্তু কেউ তা প্রয়োগ করে না। পুলিশ কর্মকর্তাদের দিনে $2 বেতন দেওয়া হয় এবং তারা যে কোনো আইন লঙ্ঘনের বিষয়ে চোখ বুজে থাকে। টোগোর মাটিতে ফসফেটের বিশাল ভাণ্ডার রয়েছে, যা সার উৎপাদনের জন্য একটি অপরিহার্য খনিজ, এবং এটি ছাড়া পৃথিবীর অর্ধেক অংশ ফসল শূন্য হয়ে পড়বে। টোগো বিশ্বের 5ম বৃহত্তম ফসফেট রপ্তানিকারক দেশ, যা প্রতি বছর ইউরোপ, চীন, ভারত এবং অন্যান্য দেশে শত শত কোটি ডলারে 30 লক্ষ টনেরও বেশি ফসফেট বিক্রি করে। কিন্তু এই খনিজগুলো থেকে প্রাপ্ত সমস্ত মুনাফা শাসক গ্নাসিংবে রাজবংশ এবং সেই সব চীনা কর্পোরেশনের পকেটে চলে যায়, যারা প্রায় নামমাত্র মূল্যে এই খনিগুলো কিনে নিয়েছে। আগামী 50 বছরের জন্য ফসফেট এবং অন্যান্য সম্পদ উত্তোলনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ লাভের বিনিময়ে চীন টোগোতে একটি আধুনিক বন্দর, সড়ক পথ এবং একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে। যদিও টোগোর জনসংখ্যার অর্ধেক সরকারিভাবে খ্রিস্টান বা মুসলিমতাদের, প্রায় সকলেই একই সাথে ভুডু চর্চা করে এবং পূর্বপুরুষদের আত্মার উপাসনা করে। ভুডু পুরোহিতদের জীবিত ও মৃতদের জগতের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে বিবেচনা করা হয়। তারা পশু বলিদানের মতো রক্তাক্ত আচার অনুষ্ঠান পালন করে এবং আত্মাদের কাছ থেকে বার্তা পাওয়ার জন্য সমাধিস্থ হয়। মানুষ বিশ্বাস করে যে ঐতিহ্য ভঙ্গের জন্য ক্রুদ্ধ পূর্বপুরুষদের কাছ থেকে অসুস্থতা ও দুর্ভাগ্য হলো শাস্তি, তাই তারা প্রথমে বলিদান নিয়ে একজন জাদুকরের কাছে যায়, তারপর একজন ডাক্তারের কাছে। প্রতিটি গ্রামে পবিত্র উপবন রয়েছে, যেখানে গাছ কাটা এবং শিকার করা কঠোরভাবে নিষিদ্ধ, কারণ সেখানে প্রাচীন আত্মারা বাস করে, যারা সম্প্রদায়কে ক্ষতি থেকে রক্ষা করে। টোগোর রাজধানী লোমে আটলান্টিক মহাসাগর ও একটি উপহ্রদের মাঝখানে একটি সরু বালুচরের উপর নির্মিত, যা বন্যা ও ঝড়ের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটি স্থান। লোমেতে 20 লক্ষ মানুষ বাস করে, যা দেশের মোট জনসংখ্যার প্রায় 1/4, যারা কাজের সন্ধানে গ্রামাঞ্চল থেকে এখানে এসে শেষ পর্যন্ত বস্তিতে আশ্রয় নেয়। চীনা ঋণে নির্মিত আধুনিক কাঁচ ও কংক্রিটের আকাশচুম্বী অট্টালিকাগুলো শহরের কেন্দ্র জুড়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু মাত্র 1 কিলোমিটার দূরেই জল বা বিদ্যুৎবিহীন টিনের ঝুপড়ি ঘর দেখা যায়। রাজধানীর প্রধান বিপর্যয় হল উপকূলীয় ভাঙন। সমুদ্র প্রতি বছর শহর থেকে 5 মিটার সৈকত গ্রাস করে নেয় এবং 20 বছরের মধ্যে ঢেউগুলো শহরের কেন্দ্রীয় জেলাগুলোকে প্লাবিত করবে।
ফুটবলই একমাত্র ক্ষেত্র যেখানে ছোট্ট টোগো আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। জাতীয় দল 2 বার আফ্রিকান কাপ অফ নেশনসের জন্য যোগ্যতা অর্জন করেছে এবং বিশ্বকাপে খেলেছে। দেশটির সবচেয়ে বিখ্যাত ফুটবলার এমানুয়েল আদেবায়ো রজনী আর্সেনাল এবং রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন। তিনি কোটি কোটি ডলার আয় করেছেন এবং নিজ দেশে একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেছেন। 2010 সালে সশস্ত্র সন্ত্রাসীরা অ্যাঙ্গোলা সীমান্তে টোগো জাতীয় দলের বাসে হামলা চালায় এবং স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে চালক ও দলের ডাক্তারকে গুলি করে। এই মর্মান্তিক ঘটনার পর দলটি 1 বছর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার ও বিষণ্ণতার কারণে বেশ কয়েকজন খেলোয়াড় অবসর গ্রহণ করেন। টোগোতে ফরাসি একমাত্র সরকারি ভাষা, যদিও দেশটির 40%-এরও কম মানুষ এই ভাষায় অনর্গল কথা বলতে পারে। সমস্ত আইন শুধুমাত্র ফরাসি ভাষায় লেখা হয়, স্কুলগুলোতে ফরাসি ভাষায় পড়ানো হয় এবং বিচারকরা 60 বছর আগে চলে যাওয়া প্রাক্তন ঔপনিবেশিকদের ভাষাতেই বিচার কার্য পরিচালনা করেন। টোগো এখনও নিজস্ব মুদ্রা CFA ফ্রাঙ্ক ছাপানোর অধিকারের জন্য ফ্রান্সকে প্রতি বছর লক্ষ লক্ষ ডলার প্রদান করে, যা ইউরোর সাথে কঠোরভাবে সংযুক্ত। এই আর্থিক নির্ভরতার কারণে টোগো একটি স্বাধীন অর্থনৈতিক নীতি অনুসরণ করতে পারে না এবং প্যারিসের কর্মকর্তাদের সাথে তার রাষ্ট্রীয় বাজেট সমন্বয় করতে বাধ্য থাকে। গত 30 বছরের জ্বালানি কাঠের জন্য ব্যাপক হারে গাছ কাটা এবং ফসল ফলানোর জন্য জমি পরিষ্কার করার কারণে টোগো তার 60%-এরও বেশি ক্রান্তীয় বনভূমি হারিয়েছে। ভূমি ক্ষয়ের ফলে উর্বর জমি ঊষর মরুভূমিতে পরিণত হচ্ছে, নদীগুলো শুকিয়ে বিলীন হয়ে যাচ্ছে এবং গত 20 বছরেরও বেশি সময় ধরে দেশে বন্য হাতি ও হরিণ দেখা যায়নি। ফসফেট কারখানার শিল্প বর্জ্য এবং পয় বর্জ্যের কারণে আটলান্টিক উপকূলীয় জলরাশি দূষিত হচ্ছে, মাছের মজুদ আশঙ্কাজনকভাবে কমে গেছে এবং জেলেরা শত শত কিলোমিটার দূরে সমুদ্রে সরে যাচ্ছে। সরকার পরিবেশ সুরক্ষার জন্য 1 পয়সাও বরাদ্দ করে না, কারণ এই স্বৈরাচারী সরকারের আরও অনেক জরুরি উদ্বেগ রয়েছে: ক্ষমতা টিকিয়ে রাখা, বিক্ষোভ দমন করা এবং তহবিল আত্মসাৎ করা। টোগো আফ্রিকার সবচেয়ে বড় বৈপরীত্যের একটি প্রকৃষ্ট উদাহরণ। বিপুল প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও দেশটির জনগণ মধ্যযুগীয় দারিদ্র্যে বাস করে এবং রোগে মারা যায়। মাটির নিচে শত শত কোটি ডলার মূল্যের ফসফেটের ভাণ্ডার রয়েছে। উপকূল পর্যটনের জন্য আদর্শ এবং ক্রান্তীয় জলবায়ুর কারণে খুব বেশি পরিশ্রম ছাড়াই বছরে 3 বার ফসল তোলা সম্ভব। কিন্তু ব্যাপক দুর্নীতি, বংশানুক্রমিক একনায়কতন্ত্র এবং প্রাক্তন ঔপনিবেশিকদের নির্মম শোষণ টোগোকে বিশ্বের অন্যতম দরিদ্রতম স্থানে পরিণত করেছে। এই ছোট দেশটির ইতিহাস স্পষ্টভাবে দেখায় যে যখন ক্ষমতা এবং সম্পদ মুষ্টিমেয় চোরের নিয়ন্ত্রণে থাকে, তখন প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধির কোনো নিশ্চয়তা দেয় না। যদি এটি আপনার আকর্ষণীয় মনে হয় তবে নতুন পর্বের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। সবকিছু সংক্ষিপ্ত এবং প্রাসঙ্গিক।